প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদের ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাজেট অধিবেশনে ১৬তম দিনে ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বৈঠকের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণ দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে নির্বাচিত করেছে। এই সফরে দেশ ও মানুষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছে। ভালো কিছু অর্জন হলে তা বাংলাদেশের মানুষের অর্জন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2026 এবং 27 অর্থ বছরের স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। এর আগে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানীর লেক, ঝিল আর জলাধারকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে কাজ করছে সরকার। 1 বছরের মধ্যে ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও উদাসীনতার কারণে রাজধানীর প্রাণকেন্দ্রের লেকগুলো দীর্ঘদিন ধরেই ছিল অব্যবস্থাপনা, দূষণ আর রক্ষণাবেক্ষণের ঘাটতি। আর তাই দীর্ঘদিনের সেই অচলাবস্থার চিত্র বদলাতেই এবার মাঠে নেমেছে বর্তমান জাতীয়তাবাদী বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় নগরীর বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীও। এই সময় অনিয়ন্ত্রিত হকার কার্যক্রম বন্ধ ও ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগের কথা তুলে ধরেন তারা। সব মিলায় একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা হাতিরঝিল আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবেন। শুধু হাতিরঝিল নয়, গুলশান, যেখানে বনানী, বাড়িধারা, যেখানে খালবিল থাকবে, সেখানেই আমরা এই কাজগুলো চলমান থাকবে। একটি পরিচ্ছন্ন নগর গঠনে প্রতি শনিবার উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ পরিষ্কার কার্যক্রম পরিচালনার উদ্যোগের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বৈঠকের সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যেই ধানমন্ডি লেকটি দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে ধানমন্ডি লেকটি একটি পরিবেশ বান্ধব, মানুষের চলাচল উপযোগী আধুনিক একটু পার্কে রূপান্তরিত হবে। শুধু তাই নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মীর শাহে আলম। এদিকে পরিকল্পনা আর বাস্তবায়নের সমন্বয়ে রাজধানীর লেক ও জলাধারগুলো কতটা নতুন রূপ পায়, এখন সেদিকে তাকিয়ে নগরবাসী। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি,
ঢাকা। প্রতিটি শিশুকে তার চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য কড়াইল বস্তিতে নতুন পুনর্বাসন কেন্দ্র CSF সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা চালু করছে সরকার। পাশাপাশি মেট্রো রেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রতিবন্ধীদের যাতায়াতে মেট্রো রেল 50% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এই সরকার তার বাজেটে, তার কর্মসূচিতে, তার নীতি প্রণয়নে এবং তার ব্যবস্থাপনায় এদেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষকে অন্য সকল নাগরিকের সম অধিকার দিয়ে তার সমস্ত সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করছে। সারা দেশের বিভিন্ন উপজেলায় সরকার কর্মসূচি নিয়েছে এবারের বাজেটে যে আমরা সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করব, যাতে এই শিশুগুলো গ্রামে গঞ্জে শহরে নগরে যেখানেই থাকুক তারা যেন আমাদের স্বাস্থ্য সেবাটা পায়। কিন্তু আমাদের সরকার শুধু চিকিৎসাতেই থেমে থাকবে না। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করে বিকেলে তারা নিহতের কবর জিয়ারত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং সীমান্তে হত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন। এরপর সীমান্তবর্তী চাতলা বাজারে পথসভায় মিলিত হন এনসিপির কেন্দ্রীয় নেতা সাজিদ আলম নাসির উদ্দিন পাটোয়ারি। চেষ্টা করা হচ্ছে এবং তাহলে বর্তমান সরকারকে তো এটা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখি, পররাষ্ট্রমন্ত্রীকে দেখি, তারা যদি শুধু মুখে এক কথা বলে কিন্তু কাজে কোনো মিল না থাকে, তারা যদি সীমান্তে একটার পর একটা হত্যা করে, তারা যদি পুশিনের মতো এই ধরনের সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক এই কাজগুলো করে, তারা যদি আমাদেরকে ন্যায্য পানির যে হিস্সা সেই হিস্সা বুঝে না দেয়, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আছি, যদি বাংলাদেশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারতের স্বাধীনতাও থাকবে না, আমরা সেই প্রত্যাশা করি। কারণ আমরা মনে করি কোনো স্বাধীন রাষ্ট্র যদি কেউ অ্যাটাক করে বসে তাহলে সেই রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্রের উদ্ভব হবে বলে আমরা। ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের 3 সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন 39 বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু এবং তাদের 6 বছর বয়সী কন্যা সন্তান আলিসিয়া। আহত হলেও এই ভয়াবহ সহিংসতা থেকে প্রাণে বেঁচে গেছেন কামাল আরজু দম্পতির 18 বছর বয়সী বড় ছেলে অনিয়ন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশটির গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেতি সংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশের তদন্তকারী দল। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ঘাতক এই পরিবারেরই পূর্ব পরিচিত। কুমিল্লা নগরীতে অতিরিক্ত অটোরিকশা, যত্রতত্র পার্কিং আর ফুটপাত অবৈধ দখলের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘদিনের এই যানজট এখন নগরবাসীর গলার কাটা। অফিসগামী যাত্রীদের সময় নষ্ট হচ্ছে, নির্দিষ্ট সময় স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা, আর নানা রকম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্টে। মানুষের চেয়ে অটোরিকশার সংখ্যা বেশি কোন শহরে? উত্তরে সহসাই হয়তো যে কেউ বলে দিবে শহরটির নাম কুমিল্লা। ধারণ ক্ষমতা 8 থেকে 10 হাজার হলেও প্রতিদিন অর্ধলক্ষাধিক অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে এই শহরে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনে ডজন খানেক মেয়র ও প্রশাসকের পরিবর্তন হয়েছে। দীর্ঘ সময়ে পরিবর্তন হয়নি নগরবাসীর যানজট সমস্যার। যানজটের কারণে নানান রকম সমস্যায় পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এই অটো রিক্সার কারণে কিন্তু এমন যানজট হয় আর কি। যানজটে তো সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে মানে কোচিং এ দিতে একটু দেরি হয়ে যায়। জায়গাটা একটু ছোট, প্লাস সাইডে অনেকগুলা
দোকান দিয়ে রাখছে, যার কারণে এইভাবে অনেক জ্যাম সৃষ্টি হয়। রাস্তা পার হতে একটু ভয় করে, অনেকে আঙ্কেলদেরকে বললে একটু দাঁড়ান, ওরা দাঁড়ায় না, উল্টা আমাদের উপরে গাড়ি চাপাইয়া দেয়। যানজটে পড়লে একটু দেরি হয়ে যায়, স্কুলে ঢুকতে দেরি হয়ে যায়, গেট বন্ধ করে দেয়। কোনো প্রতিবাদ করে না, সরকার ফান্ডাইছে কোনো উদ্যোগ নেয় না। বিগত সময়ে দফায় দফায় আশ্বাস ছাড়া যানজট নিরসনে বাস্তবে কোনো সুফল পায়নি নগরবাসী। তবে কর্পোরেশনের বর্তমান প্রশাসক বলছে অটোরিকশার দৌরাত্ম্য কমিয়ে ও ফুটপাত দখলমুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে যানজট মুক্ত করা হবে কুমিল্লা নগরীকে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, মানুষ কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে মানুষ আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, নিহত হচ্ছে। অনিয়ন্ত্রিত যে অটো চলতেছে, এগুলোকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। কুমিল্লা নগরীর এই মুহূর্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি এসব অটোরিকশা এখন নগরবাসীর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বিগত সময়ের ন্যায় শুধু আশ্বাস নয়, যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ চায় নগরবাসী। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। মাদকাসক্তদের ঘৃণা না করে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিরপুর শাহ আলী মাজার এলাকায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে 4 দিনব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, প্রশাসনের কোনো ব্যক্তি বা মহল যদি মাদক কারবারে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সীমান্তে শক্তিশালী পাহারা বসাইতে হবে, গোয়েন্দা নেটওয়ার্ক জাল বিস্তার করতে হবে, মাদক যাতে আসতে না পারে। সব মাদক কিন্তু অপার থেকে আসে, বড় লাইন হইল, রুট হইল এই প্রতিবেশী দেশ থেকে সব মাদক এখানে এসে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। 5 বছরের জন্য একবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্লে থেকে মাস্টার পর্যন্ত 30 পারা কোরআনের বিভিন্ন ভাগ করে 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 আপনি শিখান, রাসূলের হাদিস শিখান, সাহাবায়ে কেরামের চরিত্র শিখান, তাদের ইতিহাস পড়ান। আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব। মাদক থেকে রক্ষায় নিজেদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে 2026 অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ক্রীড়াবিদদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে বিশ্বের বুকে তারা বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে পারবে। যদি আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, যে কোনো অসাধ্য সাধন করতে আমরা সক্ষম হব। আমাদের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনগুলো তারা যেন বিভিন্ন ফ্যাসিলিটি পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ আয়োজন করেছে 11 দলীয় জোট। ময়মনসিংহ শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুপুর 2টায় এই সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। জামায়াত ইসলামের ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য দিচ্ছেন।